আমার প্রিয় ছাত্রছাত্রী, আবারও আমি তোমাদের সম্মুখে উপস্থিত হলাম। আমার তরফ থেকে, আমার চ্যানেল সাহিত্য ক্যাম্পটেকের তরফ থেকে তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছি। আগের দিনের যে ভিডিওটা করেছিলাম সেটা চর্যাপদের প্রধান কবি ভূসুকোপাদের লেখা একটি কবিতা নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা কেন করেছিলাম সেটাও আমি তোমাদের জানিয়েছি আগের ভিডিওতে। আজকে আমি চর্যাপদের উপরে এবং চর্যাপদের আগে বাংলা সাহিত্যের যে অবস্থা ছিল তার উপরে তোমাদের সামনে বিশেষভাবে আলোকপাত করবার চেষ্টা করছি। আজ থেকে কত বছর আগে আমাদের এই বাংলা তথা বঙ্গদেশে আর্যরা এসেছিলেন সে বিষয়ে তোমাদের জানা বিশেষ দরকার বলে আমি মনে করি, কারণ তার সাথে আমাদের বাংলা ভাষার একটা সম্পর্ক রয়ে গেছে। আজ থেকে প্রায় 4000 বছর আগে আর্যরা ইরান থেকে পশ্চিম পাঞ্জাব হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছিল। তার অনেক পরে আমাদের বাংলাদেশে তারা এসেছিলেন। তো আমাদের খুব স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, তখন বাংলাদেশে কারা বাস করতেন, আমাদের পূর্বপুরুষ কারা ছিলেন। তো ইতিহাস ঘেঁটে আমরা দেখেছি তখন বাংলাদেশে অস্ট্রিক জাতিগোষ্ঠীর নিষাদ জাতি এরা বাংলাদেশে বাস করতেন, অর্থাৎ আমাদের বঙ্গদেশে এরা বাস করতেন। তো আর্যরা আসার পর এই নিষাদ জাতির লোকেরা যারা সমস্ত বঙ্গদেশ জুড়ে বাস করছিলেন তাদের সঙ্গে নিঃসন্দেহে আর্যদের একটা লড়াই অবশ্যই হয়েছিল এবং সেই লড়াইয়ে আর্যরাই জিতেছিল এবং বঙ্গদেশে তারা এসে তাদের আচার ব্যবহার, তাদের ধর্ম, তাদের ভাষা ইত্যাদির প্রভাব নিষাদ জাতির উপর পড়েছিল এবং সেখান থেকে বেশ কিছু ভাষার সৃষ্টি হলো। আর্যরা যে ভাষা নিয়ে এসেছিলেন সে ভাষাকে আমরা সাধারণভাবে বলে থাকি সংস্কৃত ভাষা। তো নিষাদ জাতিগোষ্ঠীর লোকেরা শিক্ষিত ছিল না, তাই তাদের ক্ষেত্রে আর্য ভাষা বা সংস্কৃত ভাষা ব্যবহার করা বেশ কষ্টকর ছিল। সেই কারণেই আমরা দেখতে পাই যে সংস্কৃতকে কোনো রকমে উচ্চারণ করে যে ভাষার সৃষ্টি হলো বা যে ভাষা এলো সেই ভাষাকে আমরা প্রাকৃত ভাষা বলতে পারি। তো ওই প্রাকৃত ভাষাকে সমস্ত ভারতবর্ষ জুড়ে যদি আমরা দেখি তাহলে 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সৌরসেনী, আর একটি হলো মহারাষ্ট্রী,
আর একটি হলো মাগধী, আর একটি পৈশাচ। শেষে যে ভাষাটির উল্লেখ করলাম পৈশাচী, সে ভাষার তেমন কোনো উল্লেখ আমরা সাহিত্যে পাই না। তবে মহারাষ্ট্রী, সৌরসেনী এই ভাষার যথেষ্ট প্রভাব ছিল ভারতবর্ষে। তো এই সমস্ত ভাষাগুলো আমরা পেলাম, এগুলো কি আমরা প্রাকৃত ভাষা বলি। তো আমরা বলতেই পারি এর মধ্যে মাগধী ভাষা যেটাকে বলা হয়েছে, অর্থাৎ মগধ থেকে, মগধ জনসাধারণের মধ্যে যে ভাষা প্রচলিত ছিল, সেই মাগধী ভাষা থেকেই আমাদের বাংলা ভাষার সৃষ্টি। অর্থাৎ মাগধী ভাষার যে অপভ্রংশ রূপ, সেই অপভ্রংশ রূপই হল বাংলা ভাষা। সেই সময় এই মাগধী ভাষার থেকে আরও কতগুলো ভাষার জন্ম হয়েছিল, যেমন অসমীয়া, ওড়িয়া, ভোজপুরি, মাগহী। এই সমস্ত ভাষাগুলো মাগধী ভাষার অপভ্রংশ রূপ। সেই কারণে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই ভাষাগুলোর সাথে বাংলা ভাষার একটা যোগাযোগ আছে, বাংলা ভাষার একটা সাদৃশ্য আছে। ওড়িয়া ভাষার সঙ্গে, অসমীয়া ভাষার সঙ্গে, ভোজপুরির সঙ্গে, মৈথিলি ভাষার সাথে একটা যোগাযোগ পরিষ্কারভাবে আমরা লক্ষ্য করি। এইবার আমরা চলে আসি যে আমরা জানতে পারলাম যে মাগধী ভাষার, অর্থাৎ আমরা মাগধী ভাষার অপভ্রংশ যে রূপ, সেই রূপ থেকেই আমাদের বাংলা ভাষা এলো। তো এই বাংলা ভাষার, সেই সময় বাংলা ভাষার যে রূপ, এই ভাষা থেকে আমরা কোনো সাহিত্য পাই কিনা সেটা যদি আমরা খুব ভালো করে বাংলা সাহিত্যের ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে সেগুলো মোটামুটিভাবে আমরা জানতে পারব। তো অনেক পণ্ডিতরা অনেক গবেষণা করে দেখেছেন যে সময়কাল অনুযায়ী নবম দশক শতকে, সেই সময় মাগধী ভাষা থেকে, অর্থাৎ মাগধী ভাষা বলছি বাংলা ভাষায় রচিত কাব্য, সে কাব্যের সন্ধান আমরা কেবলমাত্র পেলাম চর্যাপদের মধ্যে। এখন এই চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়, এটা আমরা কোথা থেকে পেলাম? এই কাব্যটা আমরা কোথা থেকে পেলাম? এই কাব্যটা আমরা পেয়েছি আমাদের হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। তিনি নেপালের রাজদরবার থেকে এই কাব্যটি উদ্ধার করেছিলেন। তিনি নেপালের রাজদরবার থেকে এই কাব্যটি উদ্ধার করার পর পণ্ডিত মহলে এই কাব্যটিকে নিয়ে বেশ শোরগোল পড়েছিল এবং বিভিন্ন প্রদেশের লোকেরা এই কাব্যটিকে নিজের কাব্য বলে দাবি করতে শুরু করে। এমত অবস্থায় পণ্ডিত মহলে এই বিষয় নিয়ে গবেষণা হয়। আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর শহীদুল্লাহ, এদের মতো পণ্ডিতজন, ভাষাবিদ এই কাব্যটি নিয়ে গবেষণা করেছিলেন। তো এই কাব্যটি নিয়ে গবেষণা করার পর অবশেষে স্থির হলো যে এই কাব্যটি বাংলা ভাষায় লেখা, অর্থাৎ আদি বাংলা ভাষায় লেখা।
যেটাকে আমরা বলেছি যে মাগধী অপভ্রংশের রূপ হলো বাংলা ভাষা। মাগধী অপভ্রংশের রূপ থেকে বেরিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে। সেই বাংলা ভাষাতেই এটা লেখা, এবং তার মধ্যে সৌরসেনী, তারপর সৌরসেনী, মহারাষ্ট্রী, এদের এই সমস্ত শব্দের বেশ কিছু প্রভাব তার মধ্যে আছে। মাগধীর প্রভাব তো অবশ্যই আছে। এগুলো প্রাচীন বাংলা সাহিত্যের একটি ধারা এটি। তো অবশেষে এটা বাংলা কাব্য প্রমাণিত হলো, প্রথম বাংলা কাব্য। আজ থেকে নবম দশক শতকে উদ্ধার করা শতকের সময়ে এটি এসেছে, এবং এটি লেখা নিয়ে, কবে লেখা হয়েছে এই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ। কোন সময় লেখা তা নিয়ে পণ্ডিত মহলে সকলে একমত নয়। তো আমরা দেখতে পাই যে সেই সময় নবম দশকে, এই সময় বাংলাদেশে কারা রাজত্ব করছেন। আমরা দেখছি অষ্টম থেকে অষ্টাদশ শতাব্দী থেকে মোটামুটিভাবে 1160 এই সময়কালের মধ্যে বাংলাদেশ যারা শাসন করছেন তারা হলেন পাল রাজারা, অর্থাৎ গোপাল দেব। তার আগে তো বাংলাদেশের অবস্থা আমরা জানি। তো গোপাল দেব বা গোপাল এবং গোপালের পরে যে সমস্ত পাল রাজারা এসেছিলেন, তাদের অধীনে বাংলাদেশ 300 বছরের অধিক কাল সময় শাসিত হয়েছিল। তো এই সময় যদি আমরা ধরি, তাহলে অর্থাৎ পাল রাজারা, এদের ধর্ম ছিল বৌদ্ধ। সম্ভবত এই সময়ে লেখা হওয়া উচিত আর কি, আমরা মনে করি আর কি। তো এই সময়ে আর এই যে চর্যাপদ কাব্যটি, এই কাব্যটি কিন্তু বৌদ্ধ সাধক যারা, তারাই লিখেছেন। বৌদ্ধ সাধকদের লেখা, এবং তাদের ধর্ম বিষয়ে, তাদের নির্মাণ লাভের পথ, এই বিষয় নিয়ে তাদের এই কাব্যটি লেখা হয়েছে। এই কাব্যটির কোনো নাম পাওয়া যায়নি। এই নিয়ে পণ্ডিত মহলে নানা বিতর্ক হয়েছে। তো হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে যখন এই কাব্যটি আবিষ্কার করলেন, এবং এই কাব্যটি আবিষ্কার করার পর তার ভাষা বোঝা অত সহজ ছিল না। এই ভাষা পাঠোদ্ধার কেউই করতে পারছিলেন না। তবে প্রত্যেকটি কবিতার নিচে মুনি দত্ত বলে একজন পণ্ডিত, একজন টিকাকার, তিনি সংস্কৃত ভাষায় তার অনুবাদটি রেখে গিয়েছিলেন। সেই কারণে এ ভাষা বোঝা পণ্ডিত মহলে সহজ হয়ে উঠেছিল। যাই হোক, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1916 সালে সাহিত্য পরিষদ থেকে, কলকাতা সাহিত্য পরিষদ থেকে এই গ্রন্থটি প্রকাশ করলেন, এবং এই গ্রন্থটির নাম দেওয়া হয়েছিল চর্যা বিনিশ্চয়, সংক্ষেপে চর্যাপদ। তো এই গ্রন্থটির মধ্যে আমরা 24 জন কবির কবিতা পাই, 24 জন কবিকে পাই। তাদের মধ্যে 24 জন কবির মধ্যে বসুকুপাদ উল্লেখযোগ্য এবং প্রধান কবি ছিলেন। বসুকোপাদ, সর্বপাদ, কান্হাইপাদ ইত্যাদি এসব নামগুলো ছিল ওর মধ্যে। তো পদ পাওয়া গিয়েছিল, অর্থাৎ কবিতা পাওয়া গিয়েছিল 46.5টি।
কারণ 50টি কবিতা ছিল ওর মধ্যে, কিন্তু তার মধ্যে 3.5টি কবিতা নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণে 46টি কবিতা দিয়ে সংকলিত এই গ্রন্থটি বাংলা সাহিত্যে অতীব মূল্যবান একটি গ্রন্থ। অর্থাৎ বাংলা ভাষায় সাহিত্য রচনার প্রথম কাব্য এটি, আদিম কাব্য, প্রথম আদিম কাব্য এটি বলা যেতে পারে, আদি কাব্য। তো এর মধ্যে কবিরা, যে সমস্ত কবিরা লিখেছেন, এরা সকলেই বৌদ্ধ ছিলেন। বৌদ্ধদের সাধন পদ্ধতি কেমন হওয়া উচিত, কিভাবে আমাদের এই সংসার জীবনে বা মানুষের জীবনে যে লোভ, হিংসা, কামনা, বাসনা, মোহ, মাৎসর্যগুলো আছে, তার থেকে কেমন করে মানুষ রক্ষা পাবে, রক্ষা পেয়ে মৃত্যুর ওপারে, অর্থাৎ সুখ দুঃখের মৃত্যুর ওপারে নির্মাণ লাভ করবে, তারই পথ নির্দেশ এর মধ্যে আছে। সেগুলো অত্যন্ত গূঢ় ভাষায়, রহস্যময় ভাষায় লেখা হয়েছে এই কাব্যটি। এই কাব্যটির যে ভাষা, সেই ভাষাকে আলো আঁধারির ভাষা কেউ কেউ বলেছেন, কেউ বলেছেন এটা সন্ধ্যা ভাষা। অর্থাৎ একই ঘটনার দুটি অর্থ এর প্রতিটা কবিতার মধ্যে ধরা পড়েছে। খুব সহজভাবে আমরা বলতে পারি, এর মধ্যে অসাধারণভাবে এই কাব্যটির চিত্রকল্প কাব্যটির মধ্যে ধরা পড়েছে, রূপক ধরা পড়েছে, খুব গল্পাকারে, গল্পের মধ্য দিয়ে বিভিন্ন রূপকের ছবি, বিভিন্ন চিত্রকলা এর মধ্যে ফুটে উঠেছে, চিত্রের ছবি এর মধ্যে ফুটেছে অসাধারণভাবে। এবং এখানে যেসব কবিরা লিখেছেন তারা নিঃসন্দেহে বেশ প্রতিভাবান ছিলেন, একথা অনস্বীকার্য, স্বীকার করতেই হয়। তৎকালীন সময়ের যে সমাজ ব্যবস্থা, পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক প্রথা, উঁচু নিচু বা ধনী দরিদ্র, নিচু জাতি, উচ্চ জাতির, এই সমস্ত কথা এর মধ্যে ধরা পড়েছে। এবং নিচু জাতির লোকেরা কিভাবে উচ্চবর্ণের লোকেদের দ্বারা অবহেলিত হতো, সে সমস্ত চিত্র এই কবিতার মধ্য দিয়ে ধরা পড়েছে। অর্থাৎ এই কাব্যটির মধ্যে তৎকালীন সমাজ ব্যবস্থার কথা, অর্থনৈতিক অবস্থা, মানুষের দুরবস্থা, শূদ্র ব্রাহ্মণ ইত্যাদি এই সমস্ত ভেদাভেদের কথা এই কাব্যটির মধ্যে দারুণভাবে ধরা পড়েছে। সুতরাং নিঃসন্দেহে এই কাব্যটি বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য কাব্য। এই কাব্যটি আবিষ্কারের পর আমাদের পণ্ডিত মহলে এর আগে যেটা বলা হয়েছিল যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যই হচ্ছে বাংলা সাহিত্যের প্রধান কাব্য, প্রথম কাব্য, সেখান থেকে আমরা মুক্তি লাভ করেছি। সুতরাং বাংলা সাহিত্যের প্রথম এবং আদি কাব্য যেটি, সেটির নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, যার সংক্ষিপ্ত রূপ হল চর্যাপদ। এই হলো চর্যাপদের মোটামুটি মূল বিষয়বস্তু।
এবং চর্যাপদের আগে বাংলা সাহিত্য, চর্যাপদের আগে বাংলা ভাষার যে রূপ, বাঙালি জাতির যে অবস্থা, সে বিষয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। আশা করি তোমরা সকলে এই বিষয়ে ভীষণভাবে উপকৃত হবে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন, যেটি বড়ু চণ্ডীদাসের লেখা। আমি আবারও তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।